দুমাস কারখানা নগদ হয়ে গেছে। আর বাবার সঙ্গে বেটা সেই বোঝাপড়া করবো। যদি কারখানা না খোলে তাহলে আমি নিজে গিয়ে এই বাবার বিরুদ্ধে আন্দোলন শুরু করবো। এই সকালে বেরিয়ে এতক্ষণে আসার সময় হলো, বাবা যদি তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। কেন জানি না, তবে বলছিলেন শুনলাম যে কারখানার ব্যাপারে নাকি তোমার সঙ্গে কিছু আলোচনা করতে চাই। আর শোনো, তোমার উপর কিন্তু বাবা ভীষণ রেগে গেছে। আমার উপর রেগে থাকাটা বাবার ভুল। বন্ধুরা জানো, আমাদের কারখানাতে যারা কাজ করে তারাও মানুষ, আর তাদেরও স্বাদ হচ্ছে ওই মিশতে, মানুষের সাথে মিশতে। বাবাকে তুমি ভালো করে বোঝাও, নিশ্চয়ই তিনি বুঝবেন। আমি অনেক বুঝিয়েছি, অনুরোধ করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তাই আমি ঠিক করেছি শ্রমিকদের নিয়ে সংঘবদ্ধ হয়ে এই অনাচারে মোকাবেলা করবো। না গো না, ও কাজ তুমি করো না। বাবা বুঝো, তার বিরুদ্ধে কোনো কিছু করা ঠিক হবে না। তাই বলে অন্যায় থেকে প্রশ্রয় দিতে পারি না। মাথা খারাপ করো না গো। জানো, আমার মনে হয় তুমি যেটা অন্যায় ভাবছো, বাবা নিশ্চয়ই মনে হয় তার মধ্যে কিছু ভালো দেখেছেন। বাবার বয়স হয়েছে, এই বয়সে একটু একটু তো ভুল হতেই পারে। তার জন্য তুমি বন্ধনা, বাবা আমাদের কোনো কথাই শুনবে না, অথচ ওই বদমাস কমিটি স্টুপিডটাই যায় বলবে, বাবা সেটা ভগবানের কথা বলে মনে করবে। সেটা আমি জানি, আর এটাও জানি যে যদি কিছু অঘটন ঘটবে ওনার জন্যই। বন্ধুরা, আমি দেখেছি শ্রমিকদের বস্তিতে কাপা ঘুমে কান্না ঘুমে কেঁদে উঠছে। আর সেই চাপা কালে যেদিন রোজ বন্যা হয়ে বেরিয়ে আসবে, সেদিন সেই বন্যার সাথে তুমি আমি মানুষ আমরা ভাবতে ভাবতে কোথায় চলে যাবো তার কোনো হুদিস থাকবে না। আচ্ছা, ওনার সম্বন্ধে যদি তুমি বাবাকে কিছু জানিয়ে দাও, তাহলে বাবা দেখবে নিশ্চয়ই বুঝবে। জানো, কঠোরতার মধ্যে লুকিয়ে আছে কোমলতার অমীয় ধারা। বাবাকে তুমি চেনো না বন্ধনা, তারাই পাষাণ হৃদয় বলবে না। জানি না বাবা কেন তো নিষ্ঠুর হলো। আর শুধু তার কাছে একটা জিনিস চরম সত্যি দাঁড়িয়েছে, টাকা। আর এই টাকার জন্য যত নিচু কাজ করতে হোক না কেন, বাবা সেটা দ্বিধাবোধ করবে না। বন্ধনা, দ্বিধাবোধ করবে না। একটা কথা মনে রেখো, বাবা মা দেবতার চেয়েও প্রিয়। তাদের মুখে আঘাত দেওয়ার তুমি চেষ্টা করো না। তুমি অনর্থ হো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। বন্ধনা, মনকে একটু হালকা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বন্ধনা, বাবার মনে তো অনুশোচনা আসবে, কারণ তুমি তার ছিলে, তার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক। তাই বলে বাবাকে কোনোদিন পুষ্টিমাত্রা তুমি যাচাই করতে যেও না। তাহলে একটা কথা মনে রেখো, তিনি তোমার গুরুজন, জন্মদাতা পিতা। তাই কোনো সকল সত্যের বলি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পৃথিবী পৃথিবী পড়লে পিতৃন্তে স্বর্গ দেবতা। তাই বলে বাবার এই কঠোরতাকে আমি প্রশ্রয় দিতে পারবো না। বললো না, প্রশ্রয় দিও না, অন্যায়কে প্রশ্রয় দিও না। অন্যায়কে প্রশ্রয় দিলে অত্যাচার হবে, যারা বাদে চলবে। আপনি আপনাকে দিকে আমার মুখে চল হয়ে উঠলো কেন? আমি মনুষ্য সমাজের অযোগ্য। একদিন আমি মানুষ ছিলাম, আমি চেয়েছিলাম কি চেয়েছিলেন? না কিছু না, যেন আমার ঘর থেকে একটা বিপদের শ্বাস বেরিয়ে আসতে চাইছে। আমি তাকে দুহাত দিয়ে চেপে ধরে রেখেছি। খিদের জ্বালা আমাকে অহরহ দংশন করছে। তাই তো সদর দরজা খোলা দেখে আমি বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। পেটটা ব্যথায় বুকটা আমার ধরে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। আপনি কে? আপনাকে দিকে আমার মুখটা চল উঠলো কেন? কথা পরে হবে, শোনাও। তোমার মুখের দিকে চেয়ে আছে হাজার হাজার নিরীহ মানুষ। তাদের তুমি বাঁচাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও, ওদের তুমি ন্যায়ের পথে নিয়ে যাও। আমি তোমাকে দেখিয়ে এই ২০০ শতাব্দীর লোকেদের কাছে আমি চিৎকার করে বলবো, এখনো পুজোর যোগ্য হয়নি পৃথিবীটা। কিন্তু না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা আগুনের ভলকি। সেই আগুনের প্রচন্ড দাবার হয়, তুমি পুড়িয়ে ভস্মীভূত করে দাও।
এই মানুষ রূপে জানোয়ারগুলোকে আমি সেই দৃশ্য থেকে অট্ট হাসি হাসবো। আপনার পরিচয় কি? আমার পরিচয় মাটির নিচে চাপা পড়ে গেছে, নয়তো গঙ্গার জলে ভেসে গেছে। আমিও একদিন এরকম একটা সুসজ্জিত দেওয়ালে ঘেরা বাড়ি। দেওয়ালে ওটা কার ছবি? আমার বাবা মহিন গাঙ্গুলির আমার ছবি। বাবা মোহিনী গাঙ্গুলি, মোহিনী গাঙ্গুলি। হ্যাঁ। পালাও, এখান থেকে তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। এখানে থাকলে তোমাকে কেটে টুকরো টুকরো করে ওই শয়তান ওই নদীর জলে ভাসিয়ে দেবে, তোমাকে বাঁচতে দেবে না। ওর নিঃশ্বাসে তীব্র বিষ আছে, সেই বিষের দ্বারা তুমি সহ্য করতে পারবে না, তোমার সমস্ত শরীর ঢিল হয়ে যাবে। তুমি পালাও, তুমি পালাও। কি বলছেন আপনি? তাই নয়, ওই শয়তান আমার সুখের সংসার ভেঙে সে তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, আমাকেও ছুরি মেরে আমাকেও মারতে চেয়েছিল। না, আগে বেরো না, আগে বেরো না। আমি যে বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কে ওই পাগল? বাবা ছবিটা যদি সিঁদুরে কারো তবে কি কাকা? কিন্তু আমি তো শুনেছিলাম কাকা মারা গেছে। যাই হোক, এই রহস্যটা আমাকে জানতেই হবে। কি কথা? তোমাকে না বলেছি তুমি কারখানার ব্যাপারে পুরো মাথায় হাত তোলাবে না, কেন? তাহলে তোমার ক্ষতি হবে। আমার ভবিষ্যৎ ভেবে অতগুলো শ্রমিকের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না বাবা। আমার চেয়ে তোমার শ্রমিকটাই বেশি আপন হয়ে গেল। আমার কাছে এই পৃথিবীর সমস্ত মানুষই আপন। প্রাতঃ স্মরণীয় স্বামী বিবেকানন্দ বলেছে, মুচি মেতর ছোট লোক সবাই আমরা ভাই ভাই। তোমার কাছে উপদেশ শুনতে আমি রাজি নই। উপদেশ নয় বাবা, আমি তোমাকে আবার অনুরোধ করছি, তুমি লকর তুলে নাও আর অনুরোধটার কথা বলে নির্ভর না করে তুমি নিজেকে তাদের পাশে দাঁড়াও। আমি আমার ক্ষতির চেষ্টা করবে না, কারণ সে এই বাড়িতে মানুষ হয়েছে। বাবা, তোমার এই খারাপ খেয়ালের জন্য ওই শ্রমিকদের বস্তি করছে কান্না রোগ। এক অনেক খাদ্য, এক টুকরো রুটি বাবা এই শিশু সন্তানের মুখ থেকে খাবার খেয়ে খাচ্ছে, আর মা হয়ে অর্থের বিনিময়ে শিশু কন্যাকে তুলে দিচ্ছে অপরের হাতে। তুমি চেয়ে দেখো বাবা, ওই নিরন্ন শ্রমিকদের দিকে তুমি চেয়ে দেখো, কি কষ্টে মর্মে মর্মে অনুভব করো তাদের সকল বেদনা। বারবার তোমার একই কথা শুনতে আমার বিরক্ত লাগে। তাই বলে তুমি শ্রমিকদের ঘরে কন্যার বিষ ছড়িয়ে তুমি সুখী হতে পারবে না বাবা। ওদের এক এক ফোঁটা চোখের জল আমাদের এক এক ফোঁটা রক্ত দিয়ে শোধ করতে হবে বাবা। আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি এখন অন্তত ওদের দাবি মেনে নাও। দেখবে ওদের মুখে হাসি ফুটলে ওই ভগবানের আশীর্বাদ আমাদের মাথায় নেমে আসবে বাবা। বা ছাড়ো, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না, রাখতে পারবো না। তাহলে তুমি আমার শেষ কথা শোনো বাবা। এতদিন প্রতিবাদ জানিয়েছি, পায়ে ধরে অনুরোধ করেছি, তারা যখন ফল হলো না, এখন আমি নিজেই গিয়ে ওই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে লাঠি ধরবো। তাতে তোমার মরতে হবে। জানি সেই মৃত্যু হবে আমার গৌরবের। যদি তোমার জিজ্ঞাসার বলির থেকে ওই হাজার হাজার নিরন্ন শ্রমিকদের বাসে রেখে মরতে পারি, তাহলে সেই মৃত্যু হবে আমার আনন্দের বাবা। আমি তোমার গুরুদেব, তাই তো তোমাকে শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। তো ওই হাজার হাজার শ্রমিকের চোখে জল আমি ঝরতে দেবো না বাবা, ঝরতে দেবো না। থামো তাপস। আমি সেই দিন হবো শান্ত, যাবে উৎপীড়িত সুন্দর আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী খর্গ জীবন ভীম রণভূমে নড়িবে না। আমি সেই দিন হবো বাবা, আমি সেই দিন হবো শান্ত। তবে কি অমৃতের উপরে বিশ্বাস করে আমি ভুল করতে চলেছি? না, তা কি করে হয়? অমিত আমার ঠিক কথাই বলেছে। বীজ বৃক্ষ আমি নিজে হাতে রোপণ করেছি, আজ এই বীজ বৃক্ষ ফলে ফুলে পল্লবে ভরে উঠেছে।
সেই বিষ ফল আমি নিজে হাতে কেটে ফেলবো। তাতে যদি আমাকে নিচে নামতে হয় আমি তাও নামবো, তবে বিষ ফল আমি কোনোদিনই খাবো না। বিষ ফল আমি কোনোদিনই খাবো না। কর্মে ফল বিক্রি করতাম, বাবা আমাকে এখানে এনে মানুষ করলো, লেখাপড়া শিখিয়ে মানুষ করলো। তাই তো ওই মামাকে ভুল বলিয়ে কারখানার উৎপাদন বাড়িয়ে আজ আমি 4 কোটি টাকার মালিক হয়েছি। বাবার মন দিয়ে এই বাড়িটাও নিজের নামে লিখিয়ে নিয়েছি। এবার এবারেই হতে হবে এই কারখানার মালিক। এত দেরি হলো, ওসমান তো এখন এলো না। ম্যানেজার সাহেব ওসমান আসিয়া আছে। শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বলিয়া স্যার। আজ আমি সৌভাগ্যের উচ্চ শিখরে আরোহণ করতে চলেছি, আর এই ব্যাপারে তোমার সাহায্য চাই। অবশ্য তুমি তার জন্য 5,000 টাকা পাবে। ঠিক আছে সাহেব, এই উসমান কে আপনাকে সব রকম সাহায্য করবে। কিন্তু কাজ পুরোপুরি হাসিল না করতে পারলে বিপদ হতে পারে। वो विवाद की बात छोड़िए साहब, बख्शिश मलक पठान सरदार उस्मान खां दिन को रात और रात को दिन बनिए देवे। আর সাহেব, আমাদের জান তো আপনাদের মতন বাবুদের ইচ্ছায় জিন্দা আছে। তাহলে শোনো, মামা আজ রাতে দিল্লি যাবে ওই লেবার মন্ত্রীর সঙ্গে দেখা করতে। তুমি এখান থেকে গাড়ি নিয়ে যাবে হাওড়া স্টেশন, আর যাওয়ার পথে চলন্ত গাড়ি থেকে তুমি লাফিয়ে পড়ে सारी समेत अपना मामा जी के और दिल्ली रोड नीचे गिरिया दिए दुनियार रोशनी और अक्षय साधिया दीते होगे। আর আমি আমার ভবিষ্যৎ আর ওই ভরি তুলব। लेकिन साहब, चालू गाड़ी से जाम का बहुत रिक्सी আছে, वो 5,000 হবে না और 5,000 लगবে। আরো 5,000। हाँ साहब, पहले 5,000 और काम खत्म करने के बाद 5,000। ঠিক আছে, এই নাও 5,000। কিন্তু বেইমানি করলে আমার এইগুলি। साहब, हमारे सरदार আছে, जवान हमारे की আছে, हमरा निमक के लिए निमक की कीमत सही सही बुझाइया दी और আপনাদের মতো বেইমানি করে না। কিন্তু খুব সাবধান, কথাটা যেন কোনো প্রকার ফাঁস না হয়। আমি যেন সবাইকে বলতে পারি মামা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ठीक है साहब, अब चिंता मत कीजिए, हमें काम इतना सही से करेंगे जो किसी को मालूम नहीं होगा क्या हुआ। আমি তোমার কাজের কথাই খুশি। তাহলে আচ্ছা, ঠিক সময়ে তুমি গাড়ি নিয়ে হাজির হবে। अच्छा साहब, अब हम चलते हैं, लेकिन एक बात याद रखिए, कभी हमारा नाम पोका चले, हम भी आपको जिंदा ना छोड़े। এইবার যাত্রাবাদী দর্শকদের কাছে আমরা অনুরোধ করছি, আমাদের বই এখনো অনেক বাকি, আপনারা কেউ যাবেন না, আমাদের ধৈর্য ধরে গানটা শুনুন, আমাদের সাহায্য করুন। তোমার গাড়ি সমেত কুণ্ডলী পাকানো দেহটা ওই দিল্লি রোডের কাছে পড়ে আছে। জরুরি কাগজপত্রের সঙ্গে কারখানার দানপত্রের দলিলটাও সই করে দিচ্ছি। আজকের রাতটা শেষ হলেই, হ্যাঁ, আমি হব এই কারখানার মালিক, অমিত ব্যানার্জি। এদিকে শিক্ষা আশা করে আছে, স্যারও উদ্বিগ্ন হয়ে গেছে। প্রদীপকে ঠিকানে খুঁজে নিয়ে যাব, আর 2-1 জায়গায় কাল না হয় বাড়ি ফিরে যাবো। মনে পড়েনি প্রদীপ না? কি চেহারা হয়েছে তোর? কোথায় থাকিস তুই? আমি একটা মোটর গ্যারেজে কাজ করি, সেটা থেকে সেখান থেকে ফিরছি। রাজু টাকা রেডি নয়। দাদা, বৌদি, রাজু, সে সবাই কেমন আছে রে? ভালো আছে রে। হ্যাঁ রে। দাদা,
আমার কথা জিজ্ঞাসা করে, বৌদি আমার কথা বলে, রাজু আমার খোঁজ নেয় রে। তারা কেউ আমাকে ভুলে যায়নি তো? না রে, ওরা কেউ তোকে ভুলে যায়নি। বিনয়, তোর সঙ্গে না দেখা হয় আমার ভালোই হবে। তোকে যে আমার একটা উপকার করতে হবে ভাই। কি করতে হবে বল? আমি আমি আমার দাদা বৌদি আর রাজুর জন্য জামা প্যান্ট কাপড় কিনে দেবো। তুই এইগুলো নিয়ে ওদের বলবি এইগুলো বিনয় পাঠিয়েছে। তুই দেখিস ঘৃণা করে যেন ফেলে না দেয়। বলবি এগুলো তাদের চুরি করা পয়সা না রে, এগুলো আমার কাজ করা পয়সা আমি কিনে দিয়েছি। বলবি তো ভাই, বল না, বলবি তো? দাদা বৌদি সে ফুল ভেঙে গেছে রে। আর সেই ফুল ভেঙে আমি তোকে আজ নিয়ে যেতে এসেছি। সত্যি? হ্যাঁ রে, সত্যি। আচ্ছা প্রদীপ, হ্যাঁ? তোর দাদা বৌদির কাপড় তুই কিনতে পারিস, কিন্তু প্রদীপ রাজু না না, রাজুর জন্য তো আমাকে আগে কিনতে হবে রে। তুই জানিস তো রাজু আমাকে বলেছিল কাকু যেদিন চাকরি পাবে আমার জন্য একটা নতুন জামা প্যান্ট কিনে দেবে। আজ আমি কিছু তো একটা করছি বল। আমাকে যে প্রদীপ, হ্যাঁ কিন্তু প্রদীপ রাজু রাজু, হ্যাঁ কি কি বল? রাজু রাজু কি হয়েছে? বলতে বলতে তুই থামলে কেন? রাজু বল না কি হয়েছে? রাজু মারা গেছে রে। এসব মিথ্যা, কিছু নেই হতে পারে বাবা। তুই বিশ্বাস কর ভাই, রাজু সত্যিই মারা গেছে। বিনয়, কি হয়েছিল বল? রাজু কি হয়েছিল? তুই শান্ত হ ভাই, তুই শান্ত হ। তুই চলে আসার পর দাদা কেমন হয়ে গেল, ঠিক মতো সংসার চলতো না। জানিস, অনাহারে অর্ধাহারে রাজুর হলো জ্বর। দাদা অন্য গ্রামে রাজমজুরের কাজ করতে গিয়ে, আর দাদা আসতে শুনে রাজু ছুটতে গিয়ে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে রাজুর মৃত্যু হয়। আমি রাজুর মৃত্যুর জন্য দায়ী। যদি আমি সেদিন দাদাকে টাকার কথাটা বলতাম তাহলে হয়তো এত অঘটন ঘটতো না রে ভাই। কাঁদিস নে রে ভাই, কাঁদিস নে। যে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু যারা আছে, তুই তাদের মরতে দিস না ভাই, তুই তাদের মরতে দিস না। তুই ঠিক বলেছিস। চলে বিনয়, আমি বাড়ি ফিরে যাবো। আমার দাদা বৌদির কাছে আমি ফিরে যাবো। জানিস তো দাদা বৌদি আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে মায়ের ছেলেকে মানুষ করেছে। আমি তাদের কাছে ফিরে যাবো। তাদের আমি অকালে ধরতে দেবো না বিনয়, অকালে ধরতে। ভগবান, সত্যি তুমি লীলাময়, তোমার লীলা অপূর্ব অপূর্ব। বারবার একই কথা বলছেন। আপনাকে তো বলেছি আপনার রক্ত চলবে না, আপনি বরং মেডিকেল থেকে রক্ত আনার ব্যবস্থা করুন। ডাক্তারবাবু, এত তাড়াতাড়ি পেলে কি করে সম্ভব? আপনি যাই একটা কিছু ব্যবস্থা করুন। দেখুন, আমাদের কাছে যা রক্ত ছিল তা আমরা দিয়েছি, কিন্তু আপনি অধৈর্য না হয়ে যত তাড়াতাড়ি পারেন কিছু রক্ত জোগাড় করুন। কারণ আপনার বাবা যে আঘাত পেয়েছে তাতে যে পরিমাণে রক্তক্ষয় হয়েছে, এই মুহূর্তে তাকে আর কিছু রক্ত না দিয়ে তাকে বাঁচানো যাবে না। আমি রক্ত দেবো ডাক্তারবাবু, আমি দুহাত বাড়িয়ে দিচ্ছি, আপনি আমার রক্ত নিন। বন্দনা, তুমি? হ্যাঁ আমি। এই বিপদের দিনে কি আমি ঘরে চুপ করে বসে থাকতে পারি ডাক্তারবাবু? আমি আপনার দুটি পায়ে পড়ি, আমি আপনার বোনের মতো, আপনি আমার দাদা, আমার ছোট বোনের অনুরোধ খুব আপনি রাখুন, আমার রক্ত দিয়ে আপনি আমার শ্বশুরকে বাঁচান। শুনুন বোন, আমি আপনার রক্ত পরীক্ষা করছি, কিন্তু না, আপনার মানে তোমার রক্ত তো বোন নেওয়া যাবে না, ডাক্তারবাবু, কারণ আপনি মা হতে চলেছে। ডাক্তারবাবু, এই অবস্থায় রক্ত দিলে সন্তানের ক্ষতি হতে পারে। দাদা, আমি আমার সন্তানের ক্ষতি করেও আমি আমার রক্ত দিয়ে আমি আমার শ্বশুরকে বাঁচাতে চাই, আমি আমার শ্বশুরকে বাঁচাবো, আপনি অমত করবেন না। বেশ, চলো বোন, তোমাকে বোন বলে কাছে পেয়ে
আমার গর্ববোধ হচ্ছে। মনে হচ্ছে পুরাণের সীতা সাবিত্রীর কথা, ওদের কথা আমরা পুরাণে পড়েছি, কিন্তু আজ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এক মমতাময়ী সীতা সাবিত্রী বোনকে, যে নিজের গর্ভজাত সন্তানের ক্ষতি স্বীকার করেও নিজের বোনের দৃষ্টান্ত এই ঝুঁকি দিয়ে যাবে এক প্রেরণা, এক নতুন আদর্শ। বেশ, চলো বোন। এই সেই বন্দনা যে শ্বশুর কাছ থেকে একটু মমতা পাওয়ার জন্য দিনের পর দিন কাঙাল হয়েছে, যেমন লাঞ্ছনা বন্দনা সহ্য করেছে, সেই বন্দনার কত বড় ত্যাগ। বন্দনা, তুমি সংসারে হাসি মুখে প্রদীপ জ্বালিয়ে এই সংসারকে তুমি আনন্দে ভরিয়ে রেখেছ। সত্যি তুমি পল্লী মধুর আদর্শ বন্দনা, পল্লী মধুর আদর্শ। রাম সিং, রাম সিং, স্যার, অমিতকে কি কি খুঁজে পেলে? না স্যার, এখনো খুঁজে পাইনি স্যার, খুঁজছি। ভালো করে খোঁজো অমিতকে, আমাদের হাতের লাগালে যেন বাইরে না যায়। স্যার, আপনি অমিতকে পেলে কি করবেন স্যার? কি করবো তা জানো? স্যার, আমি যদি আমার হাতের মুঠোয় অমিতকে পাই, ওর আমি ছাল চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। স্যার, আপনি ঠিক বলেছেন স্যার। অমিত একটা হারামি একটা ছেলে স্যার, দুশ্চরিত্র ছেলে স্যার। ও যে কত মেয়ের জীবন নষ্ট করেছে, কত ঘর উজাড় করে দিয়েছে স্যার, আপনি জানেন না স্যার। তুমি তোমার কাজ করো, অমিতকে অন্ধকারের মধ্যে হ্যারিকেন দিয়ে খোঁজো ভালো করে। স্যার, আমি খুঁজছি স্যার। অমিতকে আমরা খুঁজে বের করবো, ছাড়বো না। 5,000 টাকা দেওয়ার পর ওকে বাঁচিয়ে রেখে ভুল করেছি। ওসমান খান মানুষের কাছে চিঠি মারফত সমস্ত কথা জানিয়ে গা ঢাকা দিয়েছি, কিন্তু আমি এখন কি করি? হয় আত্মহত্যা, নয় পালানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু পালিয়ে যাব কোথায়? পুলিশের চোখে পাখি দেওয়া অত সহজ নয়। না, আমাকে হবে। এত সহজ এখন থেকে মালিককে হবে? মানুষ তুই দেখতে এলাম তোমার মুখে আনন্দের হাসি না বিষাদের ছায়া? বিশ্বাস কর, বিশ্বাস বিশ্বাস আমি তোমার উপর থেকে অনেকদিন আগেই হারিয়েছি। যেদিন তুমি আমার মাতৃসভা বৌদিকে অপমান করেছিলে, সেদিনের পর থেকেই দিনের পর দিন আমি তোমাকে ছায়ার মতো অনুসরণ করছি। তোমার প্রতিটি কাজ আমি নীরব দর্শক হয়ে দেখে গেছি। মানুষ তুমি আমাদের সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছো। তোমারই প্রয়োজনায় দিনের পর দিন বাবা আমাদের কাছ থেকে পর হয়ে গেছে। তুমি ভদ্র সেজে অনেক মেয়ের সর্বনাশ করেছো। তোমার সব প্রকৃতির কথা আমার কাছে জমা আছে। ঠিক বলছি, প্রণতিকে চিনতে? প্রণতি, ব্যারিস্টার কন্যা প্রণতি মুখার্জি, সে ছিল আমার বান্ধবী। তুমি ভদ্র সেজে দক্ষিণেশ্বরে বেড়াতে যাবার নাম করে নিয়ে গিয়ে তুমি তার ইজ্জত নষ্ট করেছিলে, আর বাধ্য হয়ে তাকে কলঙ্ক ঢাকতে গলায় দড়ি দিয়ে মরতে হয়েছিল। মনে পড়ে সে কথা? আজ তার জবাব দেওয়ার দিন। বিশ্বাস কর ভাই, বিশ্বাস, আমাকে ক্ষমা কর ভাই। ক্ষমা? আমি প্রতিজ্ঞা করে বলছি, আর কোনোদিন আমি খারাপ কাজ করবো না। ক্ষমা? নরকের পথ যে চিনেছে, স্বর্গের সিঁড়িতে সে কোনোদিন উঠতে পারবে না, কারণ স্বর্গের সিঁড়ি তার জন্য চিরকালের মতো। তাই মৃত্যুই তোমার অবধারিত। ক্ষমা করতে আসছে বৌদি, বল, ওই তো, ওই তো। দেখি কোথায় পালাবে? আমি তোমাকে পালিয়ে বাঁচতে দেবো না। অমিত দা, সামনে ট্রাক আসছে। অমিত দা, সরে যাও। বিভৎস দৃশ্য, দেহটা একেবারে কুণ্ডলি বাঁধিয়ে গেছে, রক্তে ভেসে যাচ্ছে। ভগবান,
পাপের শাস্তি তুমি ঠিকই দিয়েছো। সেও বন্দনার মতো আমাকে দাদা বলে ডাকতো। কি অদ্ভুত মেয়ে এই বন্দনা, মুহূর্তের পরিচয় যেন কত আপন করে নিয়েছে। বন্দনার এই ভালোবাসা আমাকে বিপাশার ব্যথা ভুলিয়ে দিয়েছে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। এখানে দাঁড়িয়ে আপনি কি চিন্তা করছেন ডাক্তারবাবু? আমার বোনের কথা। আপনার বড় হয়ে আজ আমি শুনতে বাড়ি ফিরতে পারছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। মহিম বাবু, আমি ডাক্তার হয়ে আমার কর্তব্যটুকু করেছি, কিন্তু ধন্যবাদ জানান তাকে যে গর্ভজাত সন্তানের ক্ষতি স্বীকার করে নিজের রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়ে তুলেছে। কি বলছেন আপনি ডাক্তারবাবু? সে কে? আমার কুড়িয়ে পাওয়া বোন, আপনার বৌমা বন্দনা। বৌমা? কি বললেন? আমার বৌমা? হ্যাঁ বাবা, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। বৌমা? মা আমার? ওরে মা! কত লাঞ্ছনা বন্দনা করেছি। বাবা, আমি তো আপনার মেয়ের মতো, আর অন্যায় করলে বাবা তো মেয়েকে শাসন করবে। আমি হেরে গেছি মা। আমি তোর কাছে হেরে গেছি। তুই সর্বাংশা ধরতির মতো সব কিছু সহ্য করে আমাকে হারিয়ে দিয়েছিস। তুই তোর অবাধ্য ছেলে যদি ক্ষমা করিস মা। না বাবা, ও কথা বলতে নেই। দীর্ঘ সুখী হও। দাদা, আমরা তাহলে আসি। মাঝে মাঝে সংবাদ দেবেন আপনার বাবা কেমন আছে। না না, সংবাদ দেবো না, আপনাকে যেতে হবে। রুগী দেখা হবে আর কোন ভর্তির বাড়িতে বেড়ানো হবে। ঠিক আছে, নিশ্চয়ই যাবো। তাপস, তুই বৌমার আমি আমরা এক্ষুনি পলাশপুরে যাবো। সন্দীপের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। সে পরে হবে বাবা, না বাইরে গাড়ি আছে, চলো। না, সন্দীপের কাছে ক্ষমা না চাইলে আমি শান্তি পাবো না। তুমি ড্রাইভারকে পলাশপুরে যাওয়ার জন্য নির্দেশ দাও। বেশ, চলুন বাবা। আসুন। ডাক্তারবাবু, আমার সন্তানের কিছু কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। নমস্কার। বন্দনার মতো সর্বংশ হবে এ যুগে বিরল, তাই বোনেদের কাছে একটা বক্তব্য রেখে যায়। বন্দনা যেমন তার নিজের জীবনকে ধূপের মতো তিল তিল করে পুড়ে সংসারের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। তোমরাও যদি বন্দনার মতো হতে পারো তাহলে দেখবে অচিরেই নেমে আসবে তোমাদের দুঃখের সাগরে সুখের হাসি, সুখের হাসি। ওই তো, দেখো, আমার রাজু জল ভরা চোখে আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। দাঁড়া, আমি যাচ্ছি। চোখের জলে বন্যা বইয়ে দিল, তোমার রাজু আর কোনোদিন ফিরে আসবে না বিজয়া। তুমি মিথ্যাবাদী, তুমি ভণ্ড। আমার কাছ থেকে তুমি আমার রাজুকে কেড়ে নিয়েছো। রাজু আকাশের মধ্যে আমাকে হাত ছেড়ে দিয়ে যাচ্ছে, বলছে মা, আমার খুব একা থাকতে কষ্ট হচ্ছে। আমি দাঁড়া বাবা, দাঁড়া, আমি তোর কাছে যাচ্ছি। সব শেষ হয়ে গেল, আমার জীবনের খেলাঘর ভেঙে চুরমার হয়ে গেল। বিনা চিকিৎসায় আমার স্ত্রী পুত্র তারা সবাই মারা গেল। ঈশ্বর,
আমার মতো ভাগ্যবান তুমি আর কাউকে কোনোদিন পৃথিবীতে পাঠিও না ভগবান। ওরে ওরে এই তোরা কে আছিস? বাজা বাজা বিসর্জনের বাজনা জোরে জোরে বাজা বাজা। ও তো মনটাকে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি মনটাকে বলি এটি কোন দাগা ছাড়া আর কি পেলি সুখ পেলি না সংসারে তুই সুখ পেলি না মনে সারা জীবন কি করবি ভেবে দেখলাম মনে বিধিরে আপন ভেবে পেতেছি আরে করে ছাড়িলি তো তুই সুখেরই সংসার সুখের আশায় সংসারিয়া বলে পালালি এদি বলে দাঁড়া আর কি পেলি মনটাকে বলি এদি বলে দাঁড়া আর কি পেলি দয়াল বলে ভালোবেসে আমায় কাঁদালি সর্বহারা করে আমায় পথে বসালি ভোলা মা ভোলা মা দয়াল বলে ভালোবেসে আমায় কাঁদালি সর্বহারা করে আমায় পথে বসালি এখন আমার যাবার সময় হলো পাল্লা করলি এটি কোন দাগা ছাড়া আর কি পেলি ও মনটাকে বলি দাদা আমার স্নেহের ছোট ভাই দাদা
আসছে তুমি শোনো আমি তোমাদের ছেলে আর কখনো যাবো না, দাদা। আমি তোমার জন্য আর কোনোদিন এই দেখো, সুন্দর জামা কাপড় নিয়ে এসেছি। বড্ড দেরি করে ফেলেছিস ভাই, বড্ড দেরি করে ফেলেছিস। কেন দাদা? আর একটু আগে এলে হয়তো হতভাগী তোকে দেখতে পেত রে, দেখতে পেত। কি হয়েছে বৌদি? বলো দাদা, কি হয়েছে? তোর বৌদি আমাদের ছেড়ে ওই অমৃত লোকে চলে গেছে প্রদীপ। ওই দেখ হতভাগিনী মনে হচ্ছে ওর শিখির আর মুখের রং এক হয়ে গেছে। ওই খেলে ঘুমিয়ে পড়েছে রে প্রদীপ, ঘুমিয়ে পড়েছে। আমি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম বলে তুমি আমার অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেলে বৌদি। আমি তোমাকে কিছুই দিতে পারিনি বলে আশা করে এই দেখো না, তুমি তো তুই দুঃখ করিস নে ওরে প্রদীপ, তোর বৌদি তো তোকে পুত্র স্নেহে মানুষ করেছে। তুই তার শেষ কাজটুকু করে তুই তার আত্মাকে শান্তি দে ভাই, তুই তার আত্মাকে শান্তি দে। ওর আত্মা শান্তি পাবে। প্রদীপ ফিরে এসেছে, আর কোনো দুঃখই থাকবে না। প্রদীপ বিনয়ের বুকে ফিরে এসেছে শুনে আমি সীতামাকে সঙ্গে করে নিয়ে তোমার কাছে চলে এলাম। ভালোই করেছেন কাকাবাবু। কেমন আছো বনিতা? এই দেখো, আমার চোখ অপারেশন করার পরে আমি আগের মতন পূর্ণ সমস্ত কিছু ফিরে পেয়েছি। বৌদি কেমন আছে বনিতা? বৌদি, বৌদি তার নেই শিখা। বৌদি তার নেই। ওই দেখো না, সর্বেশ্বর বাবু, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমার বিজয়ের ইচ্ছা ছিল, আমি ভুল বুঝেছিলাম। তাই ওদের পবিত্র ভালোবাসাকে আমি অক্ষুণ্ণ রাখতে আমি বিজয়ের সামনে ওদের দুই হাত তুই এসেছিস বোন, তুই এসেছিস। টাকার জন্য তোমাকে আমি কত কথা বলেছি, এসব মন থেকে মুছে ফেলে দিয়ে তুমি আমাকে ক্ষমা করো। আমি আজ বুঝতে পেরেছি টাকাই সংসারের সবকিছু নয়, বড়দিন হচ্ছে নারী। গাঙ্গুলি মশাই, দাদা, রাজু কোথায়? বৌদি আমাকে শুয়ে আছে কেন? বৌদি আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে না বৌদি, বৌদি আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না রে। বিজয়া, বিজয়া,
সেই বন্দনা আজ কত সুখী হয়েছে একটিবার দিলে তুমি সুখে দেখো। তোমার বড় ভক্তি আমাদের সব কিছু সহ্য করে আমাকে তাই আমি আগে অচিন গায়ের বধূ বলে মুক্ত কণ্ঠে ঠাকুরের